তুমি অল্পতেই উত্তেজিত হয়ে পড়ো, তাই তোমাকে শোনাতে চাচ্ছি না। আমি বরং নিজের প্রথম মার্ডার মানে খুনের গল্প শোনাই। ওয়াসিনাত রাগে ফোঁস করে ওঠে। খুন করেছে, এটা এত ফাউল করে বলার কি আছে? মনে মনে অসংখ্যবার বিড়বিড় করে কিছু গালি দেয় ওয়াসিনাত। অরিত্রাণ উঠে বসে, পাঞ্জাবির হাতা উপরে তুলতে তুলতে এসে বলল, তুমি যে মনে মনে বিড়বিড় করে গালি দিতে পারো এটা আমি ভাবতে পারিনি। ওয়াসিনাত চমকায়, সাথে লজ্জিত হয়ে ওঠে। নিজেকে স্বাভাবিক করে এসে বলল, কই গালি দিলাম? অরিত্রাণ ভ্রু কুচকে বলল, গালি দাও ভালো কথা, মনে মনে দাও কেন? যাকে দিচ্ছ তাকে শুনিয়ে দেওয়া উচিত। এখন বলো, আমি শুনছি। ওয়াসিনাত কটাক্ষ করে বলল, আমি কাউকে গালি দিই না, প্রচণ্ড ভদ্র মেয়ে আমি, সাথে আবার ভালো। অরিত্রাণ হাসল, বলল, আর বসে থেকে কি করবে বলো? ওয়াসিনাত একটু রেগে তাকালো। অরিত্রাণ ভয় পাওয়ার ভাব নিয়ে বলল, বাপ রে, কি আগুন! ওয়াসিনাত তেজ গলায় বলল, আপনি সম্পূর্ণ স্টোরিটা শেষ করেন, তারপরেই যাব। ওয়াসিনাত নাছর বান্দা। অরিত্রাণ পড়েছে মহা বিপদে। না পেরিয়ে সে বসে পড়েছে জীবন থেকে নেওয়া গল্প শোনাতে। সেদিন ঈদ ছিল। ছোট অরিত্রাণ তার বন্ধুর বাসায় ছিল। এখন অবশ্য সেই বন্ধুর নাম মনে নেই। বিকেলে বাসায় এসে দেখছি মা আর বাবা পাশাপাশি ফ্লোরে পড়ে আছে, কিন্তু তারা জীবিত ছিল। এত এত রক্ত ছিল ফ্লোরে। ছোট্ট অরিত্রাণ নিতে পারল না, সেও ফ্লোরে লুটিয়ে পড়েছে। জ্ঞান ফিরেও সে দেখেছে মা জীবিত ছিল। বাবার কালো শার্ট, ব্লেজার মায়ের গায়ে। বাবা মায়ের একদম পাশে শুয়ে আছে, একটা হাত মায়ের উপরে। আমি দৌড়ে গিয়েছিলাম, মাম্মাম মাম্মাম বলে চেঁচাচ্ছিলাম। মায়ের গলা কাটা, লাল লাল রক্ত। এত রক্ত আমি জীবনে দেখিনি। গলা থেকে ফসফস করে রক্ত এসে পড়ছে আমার মুখে। মা বহু কষ্টে বলেছে, অরি, তোমার আলমারিতে একটা ব্যাগ আছে, তা নিয়ে পালিয়ে যাও। কথাগুলো তিনি মোটেও ভালো করে বলতে পারল না, কিন্তু আমি সব বুঝে নিয়েছি। উপরে উঠতে চাইনি। মা জীবনে প্রথম আমার গায়ে হাত তুলেছে, ধাক্কা দিয়ে আমাকে উপরে যেতে বলেছে, গালে কষে এক থাপ্পড়ও দিয়েছে। আমি কেঁদেছি, শেষবার কেঁদেছি। মাও কেঁদেছে, খুব কষ্ট হচ্ছিল তার। এত কষ্ট আমি নিজের চোখে দেখেছি। আমার গালে মায়ের রক্তে রাঙা ছিল, তার হাতের স্পর্শে ছিল রক্তের গন্ধ, গরম তাজা রক্ত। অরিত্রাণ উত্তেজিত হলো না, একটু কান্নাও করলো না, শুধু তার চোখ লাল হয়ে আছে। খুবই শান্ত তার ভাবমূর্তি। ওয়াসিনাত কান্নায় ভেঙে পড়েছে। অরিত্রাণ মাথা একবার কাত করে হাসলো, বলল, তুমি খুব নরম মনের পরিচা, কাঁদবে না একদম, তাহলে আর বলবো না। ওয়াসিনাত দুই হাতে মুখ চেপে ধরে। অরিত্রাণ আবার হাসে, তারপর আবার বলল, বাবার সাথে কথা হলো না, শেষবার কথাটাও বলতে পারলাম না। আর মা তো আমাকে তাড়াতে ব্যস্ত। আমি উপরে গেলাম, আলমারি খুলতে পারলাম না, আমি তখন হাইটে ছোট ছিলাম। আবার ছুটে আসলাম মায়ের কাছে। সাদা পাঞ্জাবি লাল হয়ে আছে আমার। রক্ত দেখে নিজেরই ভয় লাগতো এক সময়, কিন্তু সেদিন আর ভয় লাগলো না। আমি মায়ের কাছে গেলাম, সে হাঁপাচ্ছে গলা চেপে, সবুজ চোখে তার পানি। আমাকে দেখে উত্তেজিত হয়ে বলল, অরি, কেন যাচ্ছ না তুমি? পালাও বাবা, ওরা তোমাকে খুঁজতে আসছে, যাও। মাকে বললাম, মাম্মাম, আই উইল নট লিভ ইউ। মায়ের বাংলা খুব প্রিয় ছিল। দেশটাকে তিনি বাবার মতো ভালোবেসে ফেলেছে। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। মা কখনোই আমাকে সেখানে পড়াতে চায়নি, বাবার ইচ্ছেতেই ভর্তি হতে হয়েছে। আমি বেশি ইংলিশে কথা বললে মা রেগে যেত। মৃত্যুর শেষ মুহূর্তেও তিনি রেগে গেলেন, বললেন, অরি, এই ভাষায় কথা বলবে না, ব্যাগ কই? আমি আবার ইংলিশে বললাম, ম্যাম, আই ক্যান্ট ওপেন দ্য কাপবোর্ড। মা আর রাগলেন না, কাছে টেনে একটা চুমু খেলেন কপালের মাঝে। সে কাঁদছে, আমিও কাঁদছি। মা আবার আমাকে উপরে যেতে বলল, সাথে বলল টুলে উঠে বা চেয়ারে উঠে যাতে খুলি। গেলাম উপরে, মায়ের ড্রেসিং টেবিলের টুলে উঠে খুললাম। একটা স্কুল ব্যাগ পেলাম, কাঁধে ঝুলিয়ে মায়ের কাছে আবার ছুট লাগালাম। তার নিথর দেহের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। মায়ের একটা আঙুল ছিল দরজার দিকে। সে আমাকে হয়তো বলছে, অরিগো। আমি বেরিয়ে এলাম, রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম। মানুষ আমাকে দেখেই দূরে দূরে হাঁটা শুরু করলো। গায়ে রক্ত, জামা ময়লা। প্রথম দিন একটু কেঁদেছি, তারপর আর কাঁদিনি। ক্ষুধার জ্বালায় আর কান্না এলো না। বারবার মনে পড়ছিল মায়ের হাতের খাবারের কথা, আমাদের ডাইনিং ভর্তি খাবারের কথা। বাবা মা, কাজের মেয়ে, সবাই আমার পিছনে ঘুরতো খাবার নিয়ে। সেই আমি ক্ষুধার্ত ঘুরছি, গলিতে গলিতে ঘুরছি, এসে দাঁড়াচ্ছি
খাবারের দোকানে এত খাবার ওদের কাছে তবু একটু দিল না। তখন খুব খারাপ লাগছিল। ছোট অরিত্রাণ শুধু ভাবছে তাদের বাসায় কেউ এলে তো তার মা অনেক খাবার দিত, তাদের জামা ময়লা থাকলে তো আরও বেশি দিত, কিন্তু তাকে কেন দিচ্ছে না? ছোট অরিত্রাণ ভেবেছিল ময়লা জামা দেখেই সবাই বুঝবে এই ক্ষুধার্ত, কিন্তু সে ভুল ছিল। ছোট অরিত্রাণকে ছোট থেকেই দিতে শেখানো হয়েছে, নিতে নয়। হাত বাড়ানো সে শিখেনি, সে চেয়েও কাউকে বলতে পারছে না আমাকে খাবার দাও, কারণ তার বাবা বলেছে এভাবে চাইতে নেই। মহান আল্লাহ দেওয়াকে পছন্দ করে, হাত বাড়িয়ে নেওয়াকে নয়। সে তাই মানছে। ঘুমিয়েছে ফুটপাতে কুকুরের সাথে। তখনই মনে পড়ে আমার একটা পোষা কুকুর ছিল, নাম মোগলি। তাকে দুদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা ভেবে আবার মন খারাপ হচ্ছে তার। ক্ষুধা বড় জিনিস, এই জিনিসটার জন্যই তো এত কিছু। খুব ক্ষুধা নিয়ে অরিত্রাণ খাবার ভিক্ষা চাইল, কিন্তু তারা দিল না, ছুঁড়ে দিল রাস্তায়। সেদিন থেকে মানুষ চিনতে শুরু করলো অরিত্রাণ। বিন্দু বিন্দু করে তৈরি হলো ঘৃণা। অনেকের কাছে গেলাম, সবাই চাই টাকা, টাকা আর টাকা। একজন অবশ্য শেষে খাবার দিয়েছে, একটা রুটি। জীবনের মোড় ঘুরল ইমান চৌধুরীকে রাস্তায় দেখে। আমাকে তার বাসায় নিয়ে গেল। পরিচয় হলো ইহানের সাথে। ইমান চৌধুরী বাবার বিজনেস পার্টনার। আমাকে খাওয়ানো হলো, জামা দেওয়া হলো। ইহানের জামা, বয়সে বড় ইহান। অনেক দিন পরে এত ভালো খাবার দেখে আমার বুক ভারী হয়েছে। খাওয়া হলো। ইমান আঙ্কেল যত্নের কোনো অভাব রাখলেন না। ইহান হলো আমার নতুন বন্ধু। মাঝরাতে ব্যাগটা খোলার কথা মনে পড়ল খাবারের চিন্তায়। এতদিন সব ভুলেছিলাম, এখন আবার মনে পড়ে গেল মায়ের কথা। ব্যাগ খুলে অবাক হলাম আমি। এত এত টাকা, গয়না আর কাগজ দেখে আমি কিছুই বুঝলাম না, কিন্তু পাশে শুয়ে থাকা ইহান সব বুঝেছে। দুদিন পর সে বিনয়ের সাথে ব্যাগটা তার কাছে রাখতে বলল। মায়ের বলা শেষ কথা এই ব্যাগই ছিল, তাই দিতে নাড়াচ্ছিলাম। বুঝিয়ে কৌশলে সে নিয়ে নিল ব্যাগ। ভয়টা শেষবার পেয়েছিলাম তখন, দিতে চাইনি, সে ছিনিয়ে নিল। তখনও বুঝিনি ওই ব্যাগ আমি বাদে ওদের কাছে এত মূল্যবান কেন ছিল। পরে বুঝেছি সবই টাকার খেলা। কিছুদিন পরেই শুরু হলো অত্যাচার। ইহান আমার সাথে ঘুমাবে না, আমার জায়গা হলো নিচে, তাও দরজার সামনে। খাবার দেওয়াও কমিয়ে দিল, আরও কত কি। তবে তাদের ছেড়ে দিয়েছি। শত হোক কিছুদিন খাইয়েছে, আশ্রয় দিয়েছে বলে কথা। সব দরজা যখন বন্ধ তখন এসে হাজির অরহাম খান। সে গভীর শোকে তলিয়াছে। তার একমাত্র ছেলে আজ নেই, বংশের প্রদীপ আমি। সে আমাকে নিয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, আমাকে দিতে নারাজ ইমান চৌধুরী, সাথে ইহানও। তারা নাকি আমার মায়ায় পড়ে গেছে। যাই হোক, ইহান রাখতে চেয়েছে তার চাকর বানাতে, কিন্তু ইমান কেন রাখতে চাইল তা এখনও জানা নেই। আরহাম খান শক্ত মানুষ, সে নিয়েই এলো তার রাজবাড়িতে। দুঃখ শেষ হলো এত তাড়াতাড়ি, ব্যাপারটা অবাক করার মতো। কিন্তু আমি শেষ হতে দিলাম না। সরকারি স্কুল কলেজে লেখাপড়া করলাম, নিজের মতো চলা শুরু করলাম। দাদার টাকা থেকে নিজেকে সরিয়ে নিলাম। ভয়ঙ্কর হয়ে উঠলাম ধীরে ধীরে। স্কলারশিপ নিয়ে বিদেশে পাড়ি জমালাম। কেউ বন্ধু হতে চাইল না। দূরত্ব বজায় চলে, কারণ জামা কাপড় ভালো না। আমি কারোর সাথে কথা বলি না, আমার চোখ দেখেই ভয় পায় তারা। আরও কত কি। পরিচয় হলো রিমনের সাথে। বাবা মা নেই তারও, নিজের চাচার টাকায় কলেজ পর্যন্ত পড়েছে। সেও আমার মতো, কিন্তু সে গম্ভীর না, মজার। প্রতিদিন কঠোর পরিশ্রম করত শুধু আমাকে একবার হাসানোর জন্য। বেচারা ব্যর্থ। সবই ভালো চলছিল, কিন্তু ঝামেলা হলো আমাদের রুমের একটা ছেলেকে নিয়ে। সে বড় মাফিয়ার ভাই ছিল, ড্রাগ নিত। সেই ড্রাগের চক্করে ফাঁসানো হলো আমাকে। তার ভাই নিজেই আমার সাথে কথা বলল, তার নাকি আমাকে দারুণ লেগেছে। এমন শক্ত কলিজার ছেলে তিনি আর দেখেনি। আমার জীবন অন্যদিকে ঘুরে গেল। পুলিশ প্রচুর মেরে বডিও শক্ত করে দিয়েছে। অরিত্রাণ খানের এত নিষ্ঠুপতার কারণ ছিল নিজেকে তৈরি করা, টাকা আর টাকার পাহাড় করা, ক্ষমতা তৈরি করা, অরিত্রাণের নামে যাতে মানুষ কাঁপে সেই ব্যবস্থা করা। আর এই সব কিছুর পিছনের কারণ বাবা মায়ের খুনিকে খুঁজে বের করা। অরিত্রাণ থামলো। ওয়াসিনাত কেঁদে টইটুম্বুর হয়ে আছে। হঠাৎ সে বলল, আপনি কি মাফিয়া ডন? অরিত্রাণ শব্দ করে হেসে বলল, না, আমি প্রথমে মাফিয়ার সাথে কাজ করলেও আমি মাফিয়া না। যার সাথে কাজ করেছি তার নাম মার্ক ছিল। আমার কাজ এক মাফিয়ার সাথে আরেক মাফিয়ার ডিল করিয়ে দেওয়া।
একবার একজন টাকা দিয়েছে কিন্তু জিনিস পাইনি। সে আমাকে জানিয়েছে আমি প্রতিপক্ষকে পিটিয়ে টাকা উসুল করে দিয়েছি। এরপর থেকে কালোবাজারে অরিত্রাণের নাম হাওয়ায় ভাসতে লাগলো। অরিত্রাণকে ছাড়া কেউ ডিলে সাইন করবে না, সবার চাই অরিত্রাণ। এতে দারুণ লাভ হচ্ছিল আমার। মার্কের চাইতে আমি বেশি জনপ্রিয় হয়ে গেলাম। এটাই মার্কের পছন্দ হলো না, সে আমাকে সরিয়ে দিতে চাইলো। রাতে আমারই ঘরে আমাকে মারতে চাইলো, কিন্তু আমি যে কি তা তখনও মার্ক জানতো না। নিজেকে বাঁচাতে আমি প্রথম খুন করেছি, মার্ককে মেরেছি, কেটে টুকরো টুকরো করেছি। প্রথমে খুব খারাপ লাগছিল, কিন্তু রক্তের নেশা যে কি বোঝানো দায়। সেই থেকে মানুষ মারতে ভালো লাগে। জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি, আর আজ আমি সফল। আজ অরিত্রাণ খানকে সবাই ভয় পায়, সমীহ করে চলে। তার কারণ অর্থ, ক্ষমতা আর জীবনের ভয়। তারা জানে অরিত্রাণের দয়ামায়া দুর্বলতা নেই, সে সব পারে করতে। আর মানুষ মারার ব্যাপারটা ভালো লাগে, কথা না শুনলেই শুধু মারি। নিরীহ মানুষের সাথে আমার তেমন সম্পর্ক নেই। আরও একটা কাজ বাকি, ওই ভিডিও পেলেই হবে। অনেক খুঁজেছি, যে এই কাজ করেছে সে সাধারণ না, সব প্রমাণ দারুণ আইডিয়া দিয়ে গায়েব করেছে। এত খুঁজলাম, পেলাম না। অনেক বছরের কাহিনী তো, পেলে তার কি হবে এই অরিত্রাণ নিজেই জানে না। রিমি পায়চারি করছে বারান্দায়, তার পরনে গোলাপি কাতান, চোখে মুখে তার গম্ভীর চিন্তা। শুধু চিন্তা না, রীতিমতো তার কান্না করতে ইচ্ছে করছে। নীরা গম্ভীর মুখে বসে আছে বারান্দার সোফায়। তারও খারাপ লাগছে রিমির অবস্থা দেখে। রিমি বারবার কল করছে, কিন্তু বিপরীত পাশের কেউ কল রিসিভই করছে না। রিমি এবার কেঁদেই দিল। ফুপিয়ে ভাসছে সে কান্নার শব্দ, ভেঙে আসছে গলার কণ্ঠস্বর। ঠিক তখনই অরূপ ব্যালকনিতে ঢোকে। সে অবাক হয়ে তাকিয়ে আছে রিমির দিকে। রিমির মুখ লাল, চোখে পানি, কাঁদছে কেন? অরূপ এগিয়ে গেল, হাত রাখলো রিমির পিঠে। ভাইকে দেখি রিমির চমকালো না, চাপটিয়ে ধরে বলল, ভাইয়া আমি ওই ছেলেকে বিয়ে করব না, প্লিজ কিছু করো। অরূপ জানতো এমন কিছু রিমি বলবে। আজ রিমিকে দেখতে এসেছে তার বাবার বন্ধুর ছেলে, তাদের বেশ পছন্দ হয়েছে। কিন্তু রিমির মুখ ভার দেখেই অরূপ বুঝতে পেরেছে কিছু একটা আছে। তার ধারণাই সত্যি হলো। অরূপ কোমল গলায় বলল, ছেলেটাকে? এই কথায় চমকালো রিমি। তার ভাই এতটা বুঝবে সে ভাবতেই পারেনি। তখনই হাতের ফোনটা বেজে উঠল। রিমি উত্তেজিত হয়ে রিসিভ করতেই রিমন হেহেই করে হেসে বলল, সরি, আসলে আমি কাজে ছিলাম। রিমি রেগে বলল, নিকুচি করেছি তোমার কাজের। আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি আছো তোমার কাজ নিয়ে। রিমন আকাশ থেকে পড়ে বলল, বিয়ে মানে? রিমি তাতে দাঁত চেপে বলল, কচি খোকা তুমি, বিয়ে মানে বোঝো না? যাও আমার বিয়ের কার্ড দিয়ে আসবো। তুমি বরং আমার বিয়েতে গান ধরিও। আমার গার্লফ্রেন্ডের বিয়ে, গাধা একটা। রিমন এখনো শকড। সে বলল, তোমার কথা শুনে আমার মাথা ঘুরছে। রিমির রাগ আরও আগুন। চেঁচিয়ে সে বলল, মাথা কেন শুধু, সব ঘুরুক। আমার বাপের কি? জাহান নামে যাও তুমি। তোমার মতন আহাম্মকে প্রেমে পড়ে আমার জীবনটাই শেষ। রিমন নিজেকে সামলাতেই ব্যস্ত। অরূপ ফোনটা রিমির থেকে নিয়ে কানে ধরে বলল, নাম কি তোর? রিমন অবাক হয়ে বলল, তোমার গলা ছেলেদের মতো কেন শোনাচ্ছে? তুমি কি টেনশনে ছেলে হয়ে যাও? অরূপ বিরক্ত একটু উচ্চ শব্দে এসে বলল, আমি রিমির ভাই অরূপ। রিমন মনে মনেই বিড়বিড় করে, অরিত্রাণের প্রেমের ভিলেন। অরূপের মেজাজ খিচে আছে, মনে মনে ভাবছে তার বোন এই কার সাথে প্রেম করছে। রিমন নিজেকে পরিপাটি করে এসে বলল, আমার নাম রিমন আহমেদ। ভালো। আমার বোনকে ভালোবাসো? রিমন লজ্জিত গলায় বলল, হ্যাঁ। বাবা মাকে নিয়ে কালকে চলে আসবে সন্ধ্যায়। রিমন বলল, আমার বাবা মানে এক ভাইয়ের মতো বন্ধু আছে, আর এক দাদা আছে। অরূপ শান্ত গলায় বলল, তাতেই হবে, নিয়ে আসবে তাদের। আর হ্যাঁ, কাজ কি করো? খান গ্রুপের ডিএমডি। অরূপ অবাক হয়ে বলল, এত অল্প বয়সে? নাকি তোমার বয়স বেশি? রিমন হেসে বলল, আমি তো এমডি ছিলাম, কিন্তু অরিত্রাণ চলে এসেছে তাই আমি অন্য জায়গায় শিফট হয়েছি। অরূপ বিস্ময়ে বলল, নাম ধরে বলছো? আরে ও তো আমার ভাই। অরূপ বোনের দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা তাহলে এসো, আমি মা বাবার সাথে কথা বলে রাখবো। রিমন সংক্ষেপে বলল। আচ্ছা। রিমি মহা খুশি, লাফিয়ে ভাইকে জড়িয়ে এসে বলল, ধন্যবাদ ভাইয়া। অরূপ হাসলো, তারপর বলল, আমার প্রয়োজনেও হেল্প করতে হবে। রিমির খুশি মুহূর্তে মিলিয়ে গেল। তার মনে একটা ভয় হচ্ছে, না জানি কি চায় তার ভাই। সেই ভয়। নীরব নীরব পরিবেশ ভেঙে ওয়াসনাত বলল,
এবার যাওয়া উচিত। ওয়াসনাত উঠে দাঁড়ালো। কিছু দীর্ঘ শ্বাস বুক ছেড়ে বেরিয়ে এসেছে। সে ভেবেই পাচ্ছে না একটা লোকের অতীত কত মর্মান্তিক। সেই অতীত আবার সে বর্ণনা করেছে, কিন্তু তার চোখে মুখে কোনো দুঃখই নেই, কোনো কান্নাই নেই। কি অদ্ভুত, এতটা কঠোর মানুষ হয় তার জানাই ছিল না। অরিত্রাণ ওয়াসনাতের হাত চেপে ধরে ওয়াসনাত ভ্রু কুঁচকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে, কিছু বলবেন? অরিত্রাণ ওয়াসনাতের হাত ছেড়েই হাসে, উচ্ছ্বাসিত হয়ে বলল, তুমি তো এখন আমার সম্পর্কে আসল কথাগুলোই শুনলে না। ওয়াসনাত অবাক হয়ে বলল, আরও বাকি আছে? হুম, বাকি আছে। আজকে সারা রাত বসিয়ে রাখবেন? অরিত্রাণ ঠোঁট কামড়ে বলল। হুম, বসো তো। ওয়াসনাত বসলো। অরিত্রাণ তার মুখের দিকেই কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না, তবুও সে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড বাদেই অরিত্রাণ বলল, আমি মানুষ হিসেবে খারাপ, খুব বাজে বলা চলে। বাজে কাজের মধ্যে নারী সঙ্গ বাদে সবগুলোর সাথেই আমি পরিচিত। আমি মদে ডুবে রাত পার করি, মানুষের শরীর খণ্ডে খণ্ডে ভাগ করে রক্তের সাথে খেলি। জীবনে প্রথম আজ আমি এত কথা বলেছি। আমি কথাও কম বলি, ড্রাগ নেই না, তবে অনেক ধরনের মদ খাই, কাজে ডুবে থাকি। বোরিং, আকরু, রুডি, বদমেজাজি, খারাপ, দয়ামায়াহীন একটা পাষাণ্ড হৃদয়ের মানুষ। অনুভূতিরা তেমন কাজ করে না। এমন একটা মানুষ হয়েও তোমাকে কিছু বলতে চাই। মানুষ আমার কথা শুনতে লাইন ধরে থাকে। আজ প্রথম আমি কারোর সামনে নিজের কথা ব্যক্ত করছি। সেই কারো হচ্ছ তুমি। অরিত্রাণ থামে, দাম নেই। ওয়াসনাতের ভ্রু কুচকানো ভ্রু আরো কুচকে এসেছে। বুক অজানা কারণে থুকপুক করছে। অরিত্রাণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, প্রেম ভালোবাসা রূপকথার মতো হলেও এর একটা বিশাল প্রভাব আছে জীবনচক্রে। আমার মুখে এই ধরনের কথা ভারী অবাক হওয়ার মতো। জানি তুমি প্রথম নারী যাকে আমি এসব বলছি। আসলে আমি নিজেই নিজের মুখে এমন কথা প্রথম শুনছি। ভালোবাসা মানেই ভারী যন্ত্রণা, তাই নারী সঙ্গ আমি পছন্দ করি না, কিন্তু ভাগ্য বড্ড বাজে একটা খেলা খেললো আমার সাথে। আমি না চাইতেও জড়িয়ে গেলাম অর্থবিহীন ভালোবাসায়। আমি মাদলি মেয়েটাকে তেমন চিনি না। তোমার ধারণা ভুল ছিল, কিন্তু আমার ধারণা সত্য। জীবনে প্রথম জেলাস হয়েছি আমি। অরূপ নামের ব্যক্তিকে পছন্দ না আমার, খুন করতেও ভাববো না, কিন্তু আমার ভাবনার বিষয় তুমি। অরিত্রাণ আবার থামে। হাত বাড়িয়ে ওয়াসনাতের হাত দুটি নিজের দুই হাতের মাঝে নিল অরিত্রাণ। ওয়াসনাত চমকায়, চোখ ছোট করে তাকায় অরিত্রাণের দিকে। অরিত্রাণের সবুজ চোখ এই মৃদু আলোতেও জ্বলছে। অরিত্রাণ কোমল গলায় বলল, তোমার বাবা নিশ্চয়ই আমার কথা বলেছে। তিনি আমাকে পছন্দ করে না, আমি জানি। আমি কতটুকু খারাপ এটা তুমি জানো, রাইট? ওয়াসনাত প্রথমে চুপ করেই থাকে, তারপর মাথা নাড়ে। সে জানে। অরিত্রাণ আর একটু এগিয়ে এসে বলল, আমি খুব ডেঞ্জারাস, আবার পাগল না, কিন্তু রোগীও না। কিন্তু তুমি বাদে কারোর প্রতি তেমন দয়া আমি দেখাইনি আজ পর্যন্ত। সেই হিসেবে আমি ডেঞ্জারাস। আমার কথা তুমি বুঝতে পারছো? ওয়াসনাত মাথা নাড়ে। অরিত্রাণ একটু হাত চেপে বলল, মুখে বলা যায় না। ওয়াসনাত চট করে বলল, আপনি কতটা ডেঞ্জার জানি না, আমার আপনাকে ভয় লাগে না। অরিত্রাণ হাসল, বলল, তাই তার মানে তুমি আমাকে অপছন্দ করো না? ওয়াসনাত একটু শব্দ করে বলল, অপছন্দ করলে কি আপনার মতো বহুরূপের সাথে একা একা জীবনের ঝুঁকি নিয়ে বসতাম? অরিত্রাণ বেশ শব্দ করে হেসে ওঠে। ওয়াসনাত মুগ্ধ চোখে তাকিয়ে আছে সে হাসির দিকে। অরিত্রাণ হাসি থামিয়ে বলল, তাহলে আমাকে দিয়ে চলবে তো? ওয়াসনাত বুঝল না, প্রশ্ন করে। মানে? অরিত্রাণ ওয়াসনাতের আরও একটু কাজ ঘেঁষেই বসে। ওয়াসনাতের গায়ে অরিত্রাণ লেগে বসেছে। ওয়াসনাত চোখ নামিয়ে বিড়বিড় করে, এত ঘেঁষাঘেঁষি করছেন কেন? অরিত্রাণ ওয়াসনাতের হাত টেনে তার দিকে ঘুরিয়ে নেয়। ঠান্ডা শীতল গলায় ডাকে, পরিজা। এই প্রথম ওয়াসনাত অরিত্রাণের দেওয়া নামই জবাব দেয়, বলে, হুম। অরিত্রাণ হালকা হাসে, তারপর ওয়াসনাতের মাথায় সাথে মাথা ঠেকিয়ে নিশাতুর গলায় বলে, আমি প্রেম নিবেদন করতে আসিনি পরিজা, নাকি ভালোবাসার প্রস্তাব নিয়ে এসেছি। আমি কিছু চাইতে তোমাকে এখানে নিয়ে এসেছি, তা হচ্ছে অর্থবিহীন ভালোবাসা। আমি প্রেম করতে নয়, প্রেম চাইতে বসেছি তোমার পাশে। প্রথম দেখায় প্রেমে পড়িনি, বিন্দু বিন্দু করে ভালোবাসা জমেছে মনের কোটারে। আমি জানি না কিভাবে এই কঠিন শক্ত পাথরের মতো হৃৎপিণ্ডে নরম ফুলের পাপড়িতে আবৃত তোমাকে রাখবো। তবু রাখতে হবে। আমার রাতের ঘুম যে তুমি হয়ে দাঁড়িয়েছ। অরিত্রাণ চুপ হয়ে যায়।
ওয়াসিনাতের চোখে মুখে পড়েছে তার দীর্ঘ গভীর উত্তাপের নিঃশ্বাস। ওয়াসিনাত কাঁপছে কাঁপছে তার ঠোঁট জোড়া, লজ্জায় কুকড়ে মুখ নত হয়ে আছে সে। অরিত্রাণের কথায় যেন মাদক আছে, ভয়ঙ্কর সেই মাদক, রক্তে যেন প্রবাহমান। অরিত্রাণের হাত শক্ত, সে ধরে আছে ওয়াসিনাতের দুই হাত। আজ যেন অরিত্রাণ খান নিখোঁজ। এ এক নতুন অরিত্রাণ, যার সব জুড়ে ওয়াসিনাতের প্রতি মুগ্ধতা বিরাজমান। অরিত্রাণ মাথা সরিয়ে ওয়াসিনাতের চোখে চোখ রাখে। ওয়াসিনাতের মাথা নত। অরিত্রাণ সরে মাথালতা মিশিয়ে বলল, ভালোবাসা কি তা জানা নেই আমার, এর গভীরতাও বুঝি না। শুধু জানি আমি তোমার গল্পে নয়, একটু বাস্তবতায় জায়গা পেতে চাই। চাই একটা ছোঁয়া, শরীর বা হাতের নয়, মায়ার ছোঁয়া চাই। যে মায়ার গভীরতা মাপতে চেয়েও আমি বারবার ব্যর্থ হতে চাই আমি ব্যর্থ। বহুবার জিতেছি, ক্লাসে ফার্স্ট বয় হয়েছি, এবার না হয় একটু হারি, একটু লাস্ট হই, দুঃখ নেই, আছে বুক ভরা বিশ্বাস। ঠুনকো হলেও আমি বিশ্বাসী, হয়তো কোনো একদিন তুমি হবে আমারই। ওয়াসিনাতের চোখ বন্ধ। সে মনে মনে হাজার বার বলছে, আমি হতে চাই আপনার। কিন্তু মুখে বলতেই পারল না। অরিত্রাণ ওয়াসিনাতের হাত ছেড়ে দিল, দুই হাত বাড়িয়ে গালে হাত রাখল। ওয়াসিনাত নিঃশ্বাস দ্রুত নামছে, চলছে। অরিত্রাণ ভালোবাসায় ভেজা গলায়, কোমল গলায় বলল, আমার কাছে জমিয়ে রাখার মতো শুধু এই ভালোবাসাই ছিল, যা কেউ নিতে পারিনি, আমিও দিতে পারিনি। সব আজ থেকে তোমার নামে করলাম, ওয়াসু পরিজার নামে। ওয়াসিনাতের শরীর কাঁপছে। অরিত্রাণ হালকা হেসে বলল, এই শব্দের সাথে আমার পরিচয় নতুন। কাঁপার কথা আমার, তুমি কেন কাঁপছো? ওয়াসিনাত চোখ খুলে তাকায়। এই প্রথম অরিত্রাণের চোখে চোখ রেখে এসে বলল, আমি কখনো আগে প্রেমে করিনি। অরিত্রাণ হাসল। ওয়াসিনাতের দুই গালে হালকা আঙ্গুল ঘষে নিজের ঠোঁট জোড়া ওয়াসিনাতের কানের কাছে নিয়ে বলল, প্রেম করতে হবে না, সঞ্চিত ভালোবাসাগুলো আমার কঠিন হৃদয়ে ঢাললেই চলবে। আমার কিন্তু এক আকাশ সমান ভালোবাসা চাই, যার শেষ বলতে কিছু নেই। ওয়াসিনাতকে তার বাসার সামনের গলির কাছে নামিয়ে দিয়েছে অরিত্রাণ। আর যাওয়ার লাগবে না বলেছে সে। অরিত্রাণ গাড়ির পাশে হেলে দাঁড়িয়ে আছে। ওয়াসিনাত কিছু দূর যেতেই অরিত্রাণ ডাকলো, পরিজা। ওয়াসিনাত থমকে দাঁড়িয়ে পড়ে। অরিত্রাণের দিকে ঘুরে মৃদু গলায় বলল, কিছু বলবেন? অরিত্রাণ তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। কিছু সময় পরে এসে বলল, কিছু না, যাও। ওয়াসিনাত অবাক হলো। অরিত্রাণ তাকিয়ে থাকলো। ওয়াসিনাত সামনে তাকিয়ে মুচকি হাসলো। কয়েক কদম এগিয়ে গিয়ে ওয়াসিনাত আবার পিছনে তাকালো। অরিত্রাণ আগের মতো তাকিয়ে আছে। রাস্তায় লাইট জ্বলছে। অরিত্রাণের চোখে চোখ পড়ে ওয়াসিনাতের, দুইটি চোখ এক হয়। ওয়াসিনাত সতর্ক চোখে চারপাশে তাকিয়ে যেন এক দৌড় ঝাঁপিয়ে পড়ে অরিত্রাণের বুকে। অরিত্রাণ বিস্ময়ে হতবাক। ওয়াসিনাতের দুই হাত জড়িয়ে আছে অরিত্রাণের গলা। মুখটা কানের কাছে নিয়ে ওয়াসিনাত ফিস ফিস করে বলল, মদ খাওয়া ছেড়ে দিবেন? এটা হারাম। একটা একটা করে আপনার সব খারাপ কাজ ছুটিয়ে দিব। অরিত্রাণ বিমুগ্ধ। কথা বলার ভাষা আজ আর কাছেই নেই। চাঁদও যেন হাসছে তাকে দেখে। কয়েক সেকেন্ড লেগে যেন অরিত্রাণ নিজেকে সামলে উঠতে। দুই হাত ওয়াসিনাতের কোমর জড়িয়ে উপরে তুলে নেয় অরিত্রাণ। এত ভয়ঙ্কর অসীম দুঃসাহসের জন্য ওয়াসিনাত নিজেই লজ্জায় মিলিয়ে যায়। অরিত্রাণ শক্ত করে জড়িয়ে চোখ বুঝে। এই অনুভূতি বলে ব্যক্ত করা যায়ই না, আর কখনো যাবেও না। কিছুক্ষণ পরে ওয়াসিনাত আবার ফিসফিস করে বলল, আমার যেতে হবে। অরিত্রাণের আরও একটু শক্ত করে জড়িয়ে নেয় ওয়াসিনাতকে। নিজের দুই পা ভাঁজ করে ওয়াসিনাত গলা জড়িয়ে ধরে আরও গভীর করে। এরপর অরিত্রাণ নামিয়ে দেয়। ওয়াসিনাত লজ্জায় আর তাকায় না অরিত্রাণের দিকে। আবার এক দৌড়ে চোখের আড়াল হয় অরিত্রাণের। অরিত্রাণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ভাবে, এটা কি হলো? একটা যুক্তিহীন অসমাপ্ত খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠেছে ওয়াসিনাত। এমন ভয়ঙ্কর স্বপ্ন, খারাপ স্বপ্ন সে আগে কখনোই দেখেনি। একজন মহিলা যার গলা কাটা, ঠিক যেমনটা সে শুনেছে অরিত্রাণের মুখ থেকে। এমন খারাপ স্বপ্ন দেখবেই বা না সে? বাসায় আসার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে ওইসব কথাই ভেবেছে। চোখ মেলার সাথে সাথেই মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে তার। ঘুটঘুটি অন্ধকার রুমে ওয়াসিনাতের বেশ ভয় লাগছে। অন্ধকার ঘরে সিলিংয়ের দিকে তাকিয়ে অনেকক্ষণ পরে বুঝতে পারলো এটা একটা স্বপ্ন ছিল। ওয়াসিনাত যেন হাঁফ ছেড়িয়ে বাঁচল। এমন উদ্ভট স্বপ্ন দেখিয়ে সে রীতিমতো ঘামে ভিজে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে জানতে পারলো বাবা বাসায় যায়নি, আসেনি। ফ্রেশ হওয়ার কিছু সময় পরে সে আবিষ্কার করলো তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তাই বাবাকে রেখে খেতে বসতে পারে সে। বাবা এখনও বাসায় আসেনি।
ঢুকিয়ে নি। ওয়াসিনাতের জন্য ফোন কিনেছে সে, এই জন্যই এত দেরি হয়েছে। এক রাতের ঘুম আর ক্লান্তিতে ওয়াসিনাতের শরীর আষাঢ় হয়ে আসলো। বাবাকে কোনো মতে বুঝিয়ে নিজের রুমে চলে আসে সে। মাথায় এখনো অরিত্রাণ ঘুরছিল, কিন্তু এত এত ক্লান্তি নিয়ে সে আর থাকতেই পারল না। বিছানায় ঝাঁপিয়ে পড়লো সে। নিজের গায়ের উপরে সাদা চাদরটা টেনে সরিয়ে দেয় ওয়াসিনাত। বিছানায় পা গুটিয়ে ঝিম মেরে বসে থাকে কিছু সময়। মাথার চুলের ভাঁজে হাত ঢুকিয়ে নিচের দিকে তাকিয়ে স্বপ্নের কথা ভাবে। ক্লান্ত শরীর টেনে তুলে উঠে দাঁড়ায় সে। ফোনের টর্চ লাইট চালানো ওয়াসিনাত। তারপর ধীর পায়ে হেঁটে বারান্দার এসে দাঁড়ালো সে। বাড়ির সামনের দিকে সেই এই বারান্দাটা। সামনের বিশাল বিশাল গাছগুলোর মাথা দেখে দেখা যায় না বারান্দা থেকে। ঘরময় অন্ধকার হলেও বাহিরটা একদম আলোয় আলোকিত। আকাশে শুক্র পল্লবের একাদশী থালার মতো চারটা তার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। গাছের কোনায় কোনায় সবুজ পাতির মতো থোকা থোকা জোনাকি জল করে জ্বলছে। ঝিঝি করে ডাকছে ঝিঝি পোকা। নীরব একটা বাতাস হচ্ছে। এই বারান্দাটা অনেক বড়, অনেক লম্বা প্রান্ত নিয়ে করা হয়েছে। এই প্রান্ত দাঁড়ালে দূরের গলিটা চোখে পড়ে। ওয়াসিনাতের চোখের দৃষ্টি দূর দূর যাচ্ছে। চারিদিকে তাকিয়ে সে নিজের ভীতি দূর করতে যাচ্ছে। অরিত্রাণের কথাগুলো ভেবে তার খুব খারাপ লাগছে। ছোট্ট একটা ছেলে, বাবা মা ছাড়া ছেলে মেয়েরা কতটা অসহায়। তার কুঞ্জ বাড়িতে এমন অনেক প্রমাণ আছে। কত এতিম বাচ্চারা আছে। অরিত্রাণের গল্প শুনে তার আরও বেশি করে তাদের জন্য খারাপ লাগছে। এক অসহনীয় কষ্টে তার বুকে ব্যথা হচ্ছে। চোখের কোণায় জমেছে জল। অরিত্রাণের জীবনের এই গল্প যেন তার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিচ্ছে। মায়া হচ্ছে বড্ড। কষ্টে বুকের পাশটা চিনচিন করছে। ওয়াসিনাত শূন্যে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর চারপাশে চোখ ঘুরিয়ে দেখে। ঠিক সেই সময় তার চোখ গলির দিকে যায়। ভালো করে লক্ষ্য করে সে দেখে কেউ দাঁড়িয়ে আছে। অনেক দূরত্বে থাকায় আর অন্ধকার হওয়ার ভালো করে বোঝাই যাচ্ছে না, কিন্তু অবয়বটা বোঝা যাচ্ছে। ওয়াসিনাত মুহূর্তে চমকে ওঠে। এত রাতে কে ওইদিকে? তার কেমন যেন চেনা অবয়ব মনে হচ্ছে। হঠাৎ তার নতুন ফোনটা টুং টুং শব্দ করিয়ে উঠল। ওয়াসিনাত ভয় পেয়ে আবার চমকালো। এই শব্দে কিন্তু তার চমকানোর কথা না, তবুও চমকে উঠল সে। ওয়াসিনাতের এত ভয় কেন করছে সে জানে না। ফোনের এই শব্দ আর তার মোটেও পছন্দ হচ্ছে না। ওয়াসিনাতের ফোনে পুরনো সিম, তাই অনেকেই কল করতে পারে বলে তার মনে হয়। কিন্তু নাম্বার দেখে সে একটু অবাক হলো। নাম নেই নাম্বারের উপরে। ওয়াসিনাত হলো না। বাজতে বাজতে এ শব্দ থেমে গেল, আবার বাজতে লাগলো। ওয়াসিনাত এবার কল কানে ধরলো। কিছু বলার আগে একটা চেনা কণ্ঠ কানে এলো। ওপাশ থেকে কেউ বলছে, পরিজা বারান্দায় দাঁড়িয়ে এত রাতে কি করছো? ওয়াসিনাত আশ্চর্য হয়ে বলল, আপনি কিভাবে জানলেন আমি বারান্দায়? সে কেমন প্রতিক্রিয়া করলো ওয়াসিনাত বুঝতেই পারল না। সে বলল, ম্যাজিক। ওয়াসিনাত চারপাশে চোখ ওলাচ্ছে। বিছানার এদিক সেদিক পায়চারি করে বলল, আপনি আশেপাশে আছেন? কোথায় বলুন তো? এবার তার হাসির শব্দ কানে এলো ওয়াসিনাতের। সে বিরক্ত হয়ে চারপাশে উত্তেজিত চোখে তাকাচ্ছে, খুঁজছে। অনেক খুঁজে না পেয়ে ব্যর্থ সুরে বলল, কোথায় আপনি বলবেন প্লিজ? হাসির শব্দ জোরে এলো। তারপর বলল, এত খুঁজে লাভ নেই, আমি আমার জ্বালাময় বুক নিয়ে সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছি। ওয়াসিনাত চমকের ওপর চমকিত হয়ে বলল, বলেন কি, সত্যি আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন? ইয়েস ম্যাম। ওয়াসিনাত হতভম্ব হয়ে বলল, এই আপনি কি পাগল নাকি? কথাটা বলেই একটু থেমে ফোন নিয়ে চোখের সামনে ধরে টাইম দেখে সে আরো অবাক হয়ে বলল, রাত 2টো বাজে আর আপনি এখনো ওখানে দাঁড়িয়ে আছেন? অরিত্রাণ এবার নিজের পাটা একটু ছেড়ে বলল, তোমার কথা শুনে এত সময়ে এখন আমার ক্লান্ত লাগছে। হাড় পাগল, সেটা তো তুমি করে গেলে। কে বলেছিল ঝাঁপিয়ে পড়ে আমার বুকের সব হাড় নাড়িয়ে দিতে? ওয়াসিনাত এতক্ষণই লজ্জিত হয়ে ভাবে আসলে সে তখন এমন কেন করেছে। ছি, নিজেরই লজ্জা লাগছে এখন। ওয়াসিনাতকে চুপ থাকতে দেখে অরিত্রাণ বলল, লজ্জায় লাল হওয়াটা মোটেও আমার পছন্দ না পরিজা। ওয়াসিনাত কিছু বললই না। অনেক কয়েক সেকেন্ড নীরব থেকে কথা ঘুরিয়ে বলল, আমার নাম্বার কই পেলেন? আর ফোন তো নতুন কিনেছি আজ, বাবা নিয়ে এসেছে। আপনি কিভাবে জানলেন? এটাও ম্যাজিক। কিছু ম্যাজিকের রহস্য গোপন থাকা ভালো। আচ্ছা রাখেন গোপন, কিন্তু আপনি বাসায় যাচ্ছেন না কেন? যাব না। কি আশ্চর্য, যাবেন না কেন? ইচ্ছে টাইপের একটা ব্যাপার হলে চলে যেতাম, কিন্তু এটা বন্দি টাইপের ব্যাপার, না ছাড়লে কিভাবে যাব? ওয়াসিনাত ভারী অবাক হওয়া গলায় বলল, কে বন্দি করলো আপনাকে? অরিত্রাণ খানকে বন্দি করার মতো দুঃসাহস কার আছে? অরিত্রাণ ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপরে বলে,
ছাদে আসবে? ওয়াসিনাত বিস্মিত হয়ে বলল। কেন? তাও এত রাতে? আসতে বলেছি তাই। ওয়াসিনাত নির্লিপ্ত গলায় বলল। পারবো না। কেন? ওয়াসিনাত গলার স্বর নামিয়ে বলল। কেন মানে কি? আমি কিন্তু আপনার সাথে প্রেম করছি না, সেই হিসেবে প্রেমিক প্রেমিক টাইপের কথা বলবেন না। আচ্ছা বলবো না। আমার সাথে প্রেম করলে সমস্যা কোথায়? ওয়াসিনাত হেসে বলল। প্রেম মানেই ব্রেকআপ। আমি ব্রেকআপ করতে চাই না, তাই প্রেম করব না। ওয়াসিনাত নিজের কথায় নিজেই খিলখিল করে হেসে ওঠে। অরিতান কান খাড়া করে সেই হাসির শব্দ শুনে কিছু সময় চুপ থেকে ওয়াসিনাত বলল। বাসায় চলে যান। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বললাম তো আমি বন্দি। কে করেছে নাম বলেন? অরিতান মিন মিন করেই বলল। সে এখন বলা যাবে না। না বললে মুক্ত হবেন কিভাবে? আমি তো মুক্তি চাই না, আমি জীবনের তরে বন্দি হতে চাই। অরিতানের ভাবলিহীন জবাব। আবার কিন্তু প্রেমিক হয়ে উঠেছেন। প্রেম না করেও প্রেমিক হওয়া যায়। আমি প্রেম না করে প্রেমিক হব পরিজা। ওয়াসিনাত চুপ করেই থাকে, কিছু বলেই না। অরিতান কোমল গলায় বলল। ছাদে আসা কি যাবে না? ওয়াসিনাত কিছুক্ষণ ভাবে, তারপরে বলে। যাব, তবে শর্তে আছে। অরিতান হাসল, সুর তুলে বলল। তোমারে এক পলক দেখিবার লাগি কঠিন সব শর্তে আমি রাজি। ওয়াসিনাত আবার খিলখিল করে হেসে বলল। বাপরে, আপনি তো খুনি থেকে কবি হয়ে যাচ্ছেন। খুনি নিজেই খুন হয়েছে, কবি তো হতেই হতো। ওয়াসিনাত কৌতূহল নিয়ে বলল। আপনি কি কবিতাও শিখেছেন? অরিতান গম্ভীর হয়ে বলল। চেষ্টা অনেক করেছি এই কয়েকদিনে, কিন্তু হয়নি। কয়েকটা সাধু ভাষায় আয়ত্তে নিতে পেরেছি। ওয়াসিনাত হাসতে হাসতে চুপ চুপ শব্দ করে বলল। বেচারা আপনি। অরিতান বিরক্ত হলো, খানিকটা রেগে বলল। শর্ত বলো। আমাদের সাথে আসতে পারবেন না, একবার দেখেই বাসায় চলে যাবেন, তারপর খাওয়া দাওয়া করে ঘুম। অরিতান ক্ষীণ গলায় বলল। মাত্র একবার। আচ্ছা ঘুম আর হবে না। অরিতান বলার আগে ধীর পায়ে ওয়াসিনাত ছাদে উঠে দাঁড়িয়ে পড়ে, তারপর বলে। আপনি এত সময় দাঁড়িয়ে কেন ছিলেন বলেন তো? অরিতান ওয়াসিনাতের বাসার সামনে এসে দাঁড়িয়েছে, দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে সে বলল। একটা কথা বলা হয়নি তাই। ওয়াসিনাত নিচের দিকে তাকায়। রাস্তার ধারে দাঁড়িয়ে অরিত্রাণ পকেটে এক হাত গুজে দাঁড়িয়ে আছে সে। অপূর্ব মন মাতানো জ্যোৎস্নার ঝকঝক করা আলো পড়ছে অরিত্রাণীর গায়ে, নীল সাদা আলোয় মিশে আছে সে। চোখগুলো চকচক করছে, সবুজ চোখে চোখ পড়তে লজ্জায় চোখ নামিয়ে নেয় ওয়াসিনাত। অরিত্রাণ মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। চাঁদের উজ্জ্বল আলোয় অরিত্রাণের মনে হচ্ছে ওয়াসিনাতের শরীর থেকে রশ্মি বের হচ্ছে। চারপাশ নিশ্চুপ হয়ে আছে, কেউ কথাই বলছে না। নিঝুম এই রাতে যেন ভালোবাসায় বিনিময় হচ্ছে। বাতাস বইছে হালকা হালকা। অরিত্রাণ এখনও চুপ থেকে দাঁড়িয়েই দেখছে ওয়াসিনাতের জল করা মুখের দিকে, নীল চোখ জোড়ার দিকে, গালে এসে পড়া ছোট ছোট চুলের দিকে। ওয়াসিনাত ঠোঁট টিপে হেসে বলল। আপনি কি আজ রাত এখানেই কাটিয়ে দেবেন? ঘোড়ার মতো দাঁড়িয়ে থেকে ঘুমাবেন নাকি? অরিত্রাণ চোখ ঘুরিয়ে নিয়ে হাসলো, বলল। তোমাকে সাদা টি শার্টে একদম বাচ্চা বাচ্চা লাগছে। বলেই অরিত্রাণ ঠোঁট কামড়ে হাসলো। ওয়াসিনাত চমকে নিচের দিকে তাকায়। স্কার্ট আর লম্বা টি শার্ট গায়ে, ঘুমিয়েছিল তাই জামা চেঞ্জের কথা সে ভুলে গিয়েছিল। অরিত্রাণ বলাই এখন খেয়াল হলো। লজ্জায় সে লম্বা ওড়নাটা আরও টেনে নিল। অরিত্রাণ উচ্চ শব্দে হেসে দিল। ওয়াসিনাত তারা দেখিয়ে বলল। কি বলবেন তাড়াতাড়ি বলেন আর যান। অরিত্রাণ ঠোঁট বাঁকা করলো, তারপর বলল। বারবার জান বলে আমাকে দিয়ে দেয়াল টপকাতে চাও? ওয়াসিনাত নাখোঁজ করে বলল। আমি মুঠেও জান বলিনি, জান বলেছি, মানে চলে যেতে। অরিত্রাণ কিচ্ছু বলল না, শুধু হাসলো। ওয়াসিনাত বিরক্ত গলায় বলল। কথায় কথায় ঠোঁট বাঁকিয়ে হাসেন কেন? এটা আমার স্টাইল ভাই। ওয়াসিনাত রেলিং ঘেঁষে পা চুলিয়ে বসলো। অরিত্রাণ আতঙ্কিত হয়ে বলল। এভাবে বসলে কেন? নিচে পড়ে যাবে তো। তো কি করব, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। অরিত্রাণ দ্রুত বলল। নামো, দ্রুত নামো। ওয়াসিনাত নামলো না, কানে ফোন রেখে পা নাচি শুরু করে। অরিত্রাণ রাগী চোখে তাকাতেই ওয়াসিনাত নেমে পড়ে, তারপর হাসে। অরিত্রাণের দিকে তাকিয়ে বলল। আপনিও ভয় পান? অরিত্রাণ কিচ্ছু বলল না, নিজেই বিড়বিড় করে বলে। সত্যি আমি ভয় পাই। ওয়াসিনাত গলা উঁচিয়ে বলল। কি হয়েছে, চুপ করে আছেন কেন? ভালোবাসি। ওয়াসিনাত চমকে উঠল, টিপ টিপ চোখে অরিত্রাণের দিকে তাকিয়ে থাকলো। অরিত্রাণ আর দাঁড়ালো না, সামনে হাঁটতে হাঁটতে বলল। যাও বাসায়। ওয়াসিনাত বলল। আপনি কিছু একটা বলবেন বলেছিলেন, না বলে চলে যাচ্ছেন কেন? অরিত্রাণ দাঁড়ালো,
মাথা ঘুরিয়ে ওয়াসিনাতের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি। ওয়াসিনাত গম্ভীর চোখে তাকালো। কথাটা যেন কানের পর্দা ভেদ করে একদম হৃৎপিণ্ডে চলে যাচ্ছে। অরিত্রাণ আবার আগের জায়গায় এসে দাঁড়ায়, চোখের পাতা দুইবার ঝাপটে তাকিয়েই থাকে। ওয়াসিনাত মুখের ওপর হাত দিয়ে বলল, এত কি দেখেন? তখন থেকেই তাকিয়ে আছেন। অরিত্রাণ শব্দ করে হেসে ওঠে, বলে, তোমাকেই দেখি। কেন? আমাকে নতুন করে দেখার কি আছে? অরিত্রাণ জবাবেই হাসলো। ওয়াসিনাত মুখের ওপরে রাখা হাতটা একটু সরিয়ে বলল, এভাবে হাসবেন না। অরিত্রাণ বলল, এতেও সমস্যা? ওয়াসিনাতের কাট জবাব। আচ্ছা তাহলে যাই। ওয়াসিনাত মন খারাপের সুরে বলল, চলে যাবেন? আচ্ছা যান। অরিত্রাণ ফোন কেটে দিল। ওয়াসিনাত আর একবার শুনতে চেয়েছিল সেই ভয়ঙ্কর কথাটা, কিন্তু শোনাই হলো না। কেন যেন মন খারাপ হলো। সে ঘুরে চলে আসে ছাদের মাঝে। ঠিক তখনই অরিত্রাণ দুই দেয়াল টপকে উপরে আসে। ওয়াসিনাত পিছনে ঘুরতেই অবাক হয়ে তাকালো। অরিত্রাণ বলল, শর্ত ভেঙে দিলাম, এতে আমার দোষ নেই, তুমি দায়ী। ওয়াসিনাত এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। এত দ্রুত কিভাবে উঠলো সে ভাবছে। অরিত্রাণের হাতের কোনোই ছিলে গেছে, বিন্দু বিন্দু রক্তও দেখা যাচ্ছে। ওয়াসিনাত আতঙ্কিত হয়ে অরিত্রাণের পাশে রেলিং ঘেঁষে দাঁড়ায়, বলে, আপনি কি পাগল? হাত ছেড়ে ফেলেছেন তো, পাগল একটা। অরিত্রাণ ঘুরে দাঁড়ায়, নিজে দুই হাত ওয়াসিনাতের দুই পাশে রেলিংয়ের ওপরে রাখে। ওয়াসিনাতের দিকে একটু ঝুঁকতেই ওয়াসিনাত ভ্রু কুঁচকে গোল গোল চোখিয়ে তাকায়, ডান হাতে ওড়না টানে। অরিত্রাণ হাসে, আরও ঝুঁকে ওয়াসিনাতের পিছনেই হেলে যায়। অরিত্রাণ ওয়াসিনাতের মুখে ফু দিয়ে ছোট চুলগুলো সরিয়ে দেয়। ওয়াসিনাত চোখ বন্ধ করে। অরিত্রাণ মাতাল কণ্ঠে কানের কাছে ফিস ফিস করে বলল, ভালোবাসি। ওয়াসিনাত চোখ খুলে ছোট করে বলল, এটা বলার জন্য এই দাঁড়িয়ে থাকা, লাফিয়ে ছাদে ওঠা? অরিত্রাণ জবাব দিল না, চোখে একটা মুগ্ধতা মিশিয়ে সে তাকিয়ে আছে। ওয়াসিনাত ঠোঁট উল্টে বলল, আপনার মনে হয় না আপনি মারাত্মক প্রেমিক হয়ে উঠেছেন? অরিত্রাণ হাসলো, হাসতে হাসতে বলল, তাই নাকি? ওয়াসিনাত অরিত্রাণের চোখের দিকে তাকিয়ে আবেগ মাখানো কণ্ঠে বলল, আপনার চাহনিটা কেমন যেন পাল্টে গেছে। চোখে যেন খুব নেশা। মিনিটখানে তাকালেই আমি মাতালের খাতায় নাম লেখাবো মনে হয়। অরিত্রাণ কোনো জবাব দিল না, রেলিং বেয়ে নামতেই শুরু করলো। কিছুটা নেমে আসতেই ওয়াসিনাত ঘুরে বলল, আপনি তো আমার উত্তর না জেনেই চলে যাচ্ছেন। আপনি কি জানতে চান না? অরিত্রাণ মাথা উঁচিয়ে বলল, কিছু কথা মুখে বলতে হয় না, কলমের কালিতে লিখতে হয় না। সেই কথার গভীরতা এতটাই যে গভীর জিনিস বাদে বোঝা যায় না। মনের কথা বুঝতে গভীর মন লাগে, যা আমার তৈরি হয়ে গেছে মনে হয়। আমি তোমার ওই নীল চোখ পড়তে শিখেছি। কি আশ্চর্য কথা, তাই না? অরিত্রাণ নেমে পড়েছে। নিচে নেমে আবার একবার তাকালো, তারপর হাঁটা দিল ও সামনে। ওয়াসিনাত তাকিয়ে আছে, যত দূর দেখা যায় অবয়ব। ওয়াসিনাত মনে মনে ভাবে, লোকটা তাকে একটু বেশি ভালোবাসছে না? এত ভালোবাসা কি উচিত? রিমিকে সাজিয়েছে ওয়াসিনাত। ওয়াসিনাত আজ বিকেলে রিমিদের বাসায় এসে হাজির। আজ রিমি বেগুনি শাড়ি পরেছে, চুল খোপা করেছে, গলায় ছোট গহনা পরেছে, একটু মেকআপ করেছে। ওয়াসিনাত কাজল লাগিয়ে দিয়ে বলল, জোশ লাগে রে দোস্ত। রিমন আজ জ্ঞান হারাবে, সাথে মরেই যাবে। আমারও বাঁচতে চাই না তাকে। বলেই খিলখিল করেই হেসে ওঠে। অরূপ মাত্র রুমের পাশ দিয়ে যাচ্ছে। হাসির এমন শব্দ মিষ্টি শব্দে সে রুমের দিকেই হাসে। ওয়াসিনাতের চোখ বুঝে হাসিতে আটকে পড়ে চোখ, কিন্তু আজ সে ওয়াসিনাতের সাথে কথা বলে না। মেয়েটার তার প্রতি একটু মনোযোগ নেই। আপন খেয়ালে সে মেতে আছে। একটু তার দিকে নজর দিলে কি হবে ভেবে মনটা খারাপ হয় অরূপের। নোরা তাকিয়ে আছে অরূপের বিমুগ্ধ চোখের দিকে। ওয়াসিনাতের দিকে তাকিয়ে আছে দেখে চোখ নামিয়ে ফেলে সে। চোখের কুটুরে জমে বিন্দু বিন্দু পানি। ডান হাতের উল্টো পিঠ দিয়ে সে পানি মুছে নেয় সে। ওয়াসিনাত হাসির মাঝে এই দৃশ্যটা দেখে ফেলে। উদ্বিগ্ন গলায় এসে বলে, নোরা, তুই কাঁদছিস কেন? নোরা চোখ তুলে তাকাই না। তার বড্ড ইচ্ছে করছে ওয়াসিনাতকে বলতে, তোর জন্যই কাঁদছি, কিন্তু বলা হয় না। ওয়াসিনাতের কথায় অরূপ আর রিমি তাকায় তার দিকে। ওয়াসিনাত নোরার পিঠে হাত রাখে। নোরা ভালো লাগছে না। ওয়াসিনাতের সাথে তাল মিলিয়ে রিমি অরূপকে একই প্রশ্ন করে। ওয়াসিনাত বুঝতে পারছে না, আজ আসার পর থেকে অরূপ আর নোরা তার সাথে তেমন কথাই বলছে না, কিন্তু কেন এটাই সে বুঝতে পারছে না। নোরা এবার বলল, চোখে কিছু একটা পড়েছে। বলে সে চোখ কচলাতেই লাগলো। ওয়াসিনাত একটু একটু বুঝতে পেরেছে অরূপ তেমন পাত্তা দেয় না দেখে নোরার মন খারাপ, তাই সে বলল, অরূপ ভাইয়া, একটু দেখেন না কি পড়েছে চোখে। অরূপ চোখ রাঙিয়ে তাকিয়ে বলে,
তুমি নিজেই দেখে নাও, আর মেয়ে মানুষের এত কাছে ঘেঁষা উচিত হবে না। বলে সে চলে যেতেই চাইলো। মনে মনে ওয়াসিনাথকে অনেক বকলো, মেয়েটা এমন কেন যে যে বিপদে ফেলার ধান্দা। ওয়াসিনাথ দ্রুত অরূপের হাত টেনে ধরে। অরূপের শরীর যেন হিম শীতল হয়ে গেল, রাগ অভিমান উড়ে গেল। ওয়াসিনাথ হাত ধরে বলল, রিমিকে সাজানো অনেক বাকি আছে, আপনি একটু হেল্প করুন প্লিজ। অরূপ কিচ্ছু বলল না, শুধু তাকিয়ে থাকলো চোখের দিকে। ওয়াসিনাথ হাত ছেড়ে দিল, আবার বলল, আরে ভাইয়া তাকিয়ে থাকবেন না, কিছু কি করবেন? অরূপ চমকে ওঠে, নিজেকে সামনে বলে, আচ্ছা দেখছি। অরূপ ওয়াসিনাথের দিকে তাকাতে তাকাতে নোরার চোখের দিকে তাকায়। তার একদম নোরার চোখে তাকাতে ইচ্ছে করে না। মেয়েটার চোখে কেমন আকুলতা আছে, ভালোবাসা পাওয়ার হাহাকার আছে, কিন্তু সেই নিরুপায়। একসাথে কি দুজনকে ভালোবাসা যায়? হৃৎপিণ্ডও তো একটাই, যা বহু আগে আর একজনের কাছে সমর্পণও করেছে। ওয়াসিনাথ রিমির কানে কানে কিছু বলল, তারপর দুজনেই মিটি মিটি হেসে কয়েকটা ছবি তুলে নিল। ওয়াসিনাথের নতুন ফোনে ওদেরই প্রথম ছবি। নোরা লাল লাল চোখে তাকিয়ে আছে। অরূপ হাত দিয়ে গাল ধরল না, বলল, চোখ খোলা রাখ, আমি ফু দিচ্ছি। নোরা চোখ খুলল। অরূপ ফু দিতেই আবেশে চোখ বুঝে নিল সে। ওয়াসিনাথ আর রিমির হাসির শব্দে সে চোখ খুলে দেখে অরূপ নেই। এটা স্বপ্ন ভাবতেই পাশ থেকে ওয়াসিনাথ বলল, তুই পাক্কা 10 মিনিট চোখ বুজেছিলে, বেচারা ভাইয়া বিরক্ত হয়ে চলে গেছে। অরিত্রানের সামনে মুখ গোমরা করে বসে আছে রিমন, তার পাশে কাচুমাচু হয়ে বসে আছে অরহাম। অরিত্রান জহুরি চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। এরই মাঝে টুসি এসে পানির গ্লাস নিয়ে হাজির। অরিত্রান চোখ গরম করে তাকিয়ে বলল, তোমাকে না বলেছি কাজে আসবে না, তবে কেন এলে? আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি কি জানো? টুসি হিহি করে হেসে বলল, আমি তো কামে আহি নাই, অতিথি হয়ে আইছি। রিমন ভাইজানের বিয়া লাগবো তো, এটার লাইকা। অরিত্রান চোখ ঘুরিয়ে রিমনের দিকে তাকালো। রিমনের মাথা নিচের দিকে। তুই বিয়ে করছিস কবে? রিমন কাচুমাচু হয়ে বলল, আসলে রিমির বিয়ে হয়ে যাচ্ছে। অরিত্রান ভ্রু কুঁচকালো, ডান হাতের একটা আঙ্গুল দিয়ে কপালের চুলগুলো সরিয়ে বলল, ও ভালো তো, তা তুই কাকে বিয়ে করবি এখন? কাকে করব মানে? ওরেই করব। তুলে নিয়ে আসবি? অরিত্রানের তীক্ষ্ণ প্রশ্ন। রিমন দাঁত বের করে হেসে বলল, আরে না, ওর ওই বিয়ে হবে না, আজ সন্ধ্যায় যেতে বলেছে আমাদেরকে। অরিত্রান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ও এই ব্যাপার, তাহলে যা, দাদাজানকেও নিয়ে যা। অরিত্রান উঠে দাঁড়ায়। রিমন কিছু বলতে চায়, কিন্তু বলতেই পারছে না। অরিত্রান যদি রেগে যায় ভেবে। অরিত্রান কিছুটা উপরে উঠে কিছু একটা ভেবে রিমনের দিকে ঘুরে তাকায়, বলে, আমাকেও যেতে হবে। রিমনের মুখে হাসি ফুটে উঠেছে। অরিত্রান কাছে এসে বলল, তুই গেলে ভালো হয়। অরিত্রান রিমনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। রিমন ভয়ে চোখ নামিয়ে নেয়। অরিত্রান সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, টাইম জানিয়ে যা। রিমন মাথা তুলে একবার তাকায়, তারপর অরহাম খানকে জড়িয়ে ধরে। অরহাম খান হাসলো। মাঝে মাঝে রিমন এমন বাচ্চাদের মতো কাজ করে দেখি হাসি পায়। ড্রয়িং রুম জুড়ে বিশাল আয়োজন, খাবার থেকে শুরু করে সাজসজ্জার কোনো কমতেই নেই। ড্রয়িং রুমের মাঝে সাদা লেদার সোফা, সেখানে সবাই বসে আছে। অরিত্রান বসেছে একদম কোনায়, তাকে দেখেই বোঝা যাচ্ছে চরম বিরক্ত সে। রিমন বেশ লজ্জা পাচ্ছে। লাজুক হেসে সে জুসের গ্লাস হাতে বসে আছে। অরহামের মুখ গম্ভীর, সে আসলে কোন দিকে তাকিয়ে আছে বোঝা দেয়। সবার সামনে সোফায় বসে আছে রিমির বাবা মা, তারা খুবই আতঙ্কে আছে, চোখে মুখে তাদের ভয়। কিছুক্ষণ পরপর বলছে, এটা নিন ওটা নিন। অরিত্রান এসবেই বিরক্ত, সে পরিবার ঘটিত ব্যাপারগুলো তেমন পছন্দই করে না। কিছুক্ষণের মধ্যে সিঁড়ি বেয়ে নেমে আসে রিমি, তার পাশে ওয়াসিনাথ আর নোরা। নোরার মনটা খুব ভালো এখন। রিমিকে সোফায় বসিয়ে দেওয়া হয়। অরিত্রান ফোন নিয়ে ব্যস্ত। অরিত্রানকে দেখেই ওয়াসিনাথ শকড। আজ অরিত্রান সাদা শার্ট কালো ব্লেজার গায়ে পরেছে, লম্বা চুলগুলো পিছনে সেট করে রেখেছে, চোখ নিচের দিকে, হাতে ব্ল্যাক ঘড়ি, চোখে মুখে দাম্ভিক একটা ভাব আছে। ওয়াসিনাথ মুগ্ধ চোখে তাকিয়ে আছে, মনে মনে বিড়বিড় করছে যে এটা এত সুন্দর কেন। নোরা চিমটি কাটিয়ে হাতে। ওয়াসিনাথ মৃদু চিৎকার করে বলল, ও। নোরার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? নোরা চোখ টিপে বলল, পছন্দ হয়েছে বুঝি? ওয়াসিনাথের চিৎকারে অরিত্রান মাথা তুলিয়ে তাকায়। ওয়াসিনাথ এখানে আসবে সে জানতো, কিন্তু তার মোটেও এটা পছন্দ হয়নি। এখানে অরূপ আছে, অরূপকে তার একদম পছন্দ না। রিমনের জন্যই এখানে আসা। ওয়াসিনাথের পাশে অরূপ বসতে
অরিতান চোখা চোখে তাকায় ওয়াসনাতের দিকে। ওয়াসনাত ঢোক গেলে নোরাকে টেনে অরূপের পাশে বসিয়ে দেয়। এত সময় পরে ওয়াসনাতের চোখ যায় অরহামের দিকে। চোখ বড় হয়ে সে বলল, উনি আপনার দাদা? অরিতান জবাব দিল না। রিমন বলল, জি ভাবি, আপনি চেনেন দাদাকে? রিমনের কথাটা কানে যেতেই সবাই চমকে তাকালো তার দিকে। অরিতানের তেমন পরিবর্তন হলো না, সে আগের মতোই তার কাজে ব্যস্ত। রিমন চোখ ছোট করেই নিচের দিকে তাকায়। সবাই উৎসুক হয়ে তার দিকে তাকিয়ে আছে। রিমির তেজি চোখ, দাঁত কটমট করে তাকিয়ে আছে সে। অরূপ কৌতূহলী গলায় বলল, ও সেনায়াত তোমার ভাবি কিভাবে হয়? রিমন কি বলবে ভেবেই পায় না। অরূপের মা ফোরন কেটে বলল, আসলেই তো অসিনাতের তো বিয়ে হয়নি, আর তুমি তো বলছো তুমি অনাথ, তাহলে ভাবি কেন ডাকলে? রিমি কথা ঘুরাতে চায়, বলে, আম্মু ভুল বলে ফেলেছে মনে হয়। রিমির মা মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকালো। মেয়েটার লজ্জা কি কম নাকি? ছেলে পক্ষের সামনে কেউ এভাবে জবাব দেয়? আমার মনে মনে ভাবি মেয়ের দোষ কি? একটা সময় ছিল যখন মেয়েরা লজ্জায় কথাই বলতে পারতো না, আর এখন তো মারামারিও করে। তার মেয়ে যে কেমন এটা তার জানা আছে। রিমি চুপ করে মাথা নিচু করে। তার মা বলল, বাবা রিমন, তুমি কি সত্যি ভুলে বল? আসলে ভুলে বলতে মানুষ আপু বা আন্টি ডাকে, কিন্তু তুমি ভাবি ডাকলে কেন? রিমন পড়েছে মহা বিপদে। কয়েক সেকেন্ড আপন মনে চিন্তা করে এসে বলল, ওয়াসেনাথ আমার বোনের মতো, তাই তো? আর বোনের মতো মানে ওর হাজবেন্ড আমার দুলাভাই হবে, ঠিক? অরূপ একটু রাগী গলায় বলল, ওর তো বিয়ে হয়নি। আরে একদিন তো হবে। ওর জামাই আমার দুলাভাই, দুলাভাইকে আবার আমার ভাইও ডাকি। সেই হিসেবে ভাইয়ের বউ হলো ওয়াসেনাথ, আর ভাইয়ের বউ মানেই ভাবি। রিমন হিহি করে হেসে উঠল, কিন্তু বাকি সবাইকে চুপ থাকতে দেখে সে নিজেও চুপ করেই গেল। সবাই হাঁ করেই তাকিয়ে আছে। অরহাম ওয়াসনাথকে নিজের পাশে জায়গা করে দিয়ে বলল, দাদুমণি তুমি এখানে বসো। ওয়াসনাথ তাকিয়ে দেখলো দাদার পাশে অরিতান। ওয়াসনাথ বসতেই অরিতানের পাশে বসা হবে কথাটা ভেবে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। অরিতান মুখ তুলে ওয়াসনাথের ভীতু মুখের দিকে একবার তাকায়, তারপর চোখ নামিয়ে নেয়। অরহাম তাড়া দিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। ওয়াসনাথ ছোট ছোট পা ফেলে বসলো। অরূপ ব্রু কুচকে তাকায়। অরিতানের বুকে একটা শান্তির বাতাস বয়ে গেল। এত সময় পরে অদ্ভুতভাবে তার ঠোঁটজোড়া একটু মিলে গেল। সে হাসছে। ওয়াসনাথ মাথা নিচু করেই আছে। অরূপের ভালো লাগছে না। সে উঠে দাঁড়ায়, চেয়ার নিয়ে আসবে আর ওয়াসনাথকে এখানে বসতে বলবে বলেই ঠিক করেছে। অরিত্রাণ গম্ভীর গলায় বলল, বিয়েটা কবে হবে? রিমির পরিবারের সবাই অবাক। এখনও তো কিছুই বলা হলো না, কথাই হলো না, ছেলের সম্পর্কেও জানাই হলো না। এর মাঝে এমন প্রস্তাবে তারা একটু ভরকেই গেল। একজন অপরজনের মুখ চাওয়াচাই করতে শুরু করে। অরহাম বলল, আসলে ওর কথা হচ্ছে যেহেতু এরা একজন আর একজনকে পছন্দ করে, সেই হিসাবে আর তো কিছু বলার নেই। ছেলে বা মেয়ের মাঝে তো কোনো প্রবলেম নেই, তাই বিয়ের তারিখটা কবে দিবেন বলে ফেলাই ভালো। রিমির বাবা অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, আপনি নিজেই ঠিক করুন। অরিত্রাণ তীক্ষ্ণ চোখে তাকায়। তিনি দ্রুত বলে, আসলে আপনি তো হাসল, তাই আপনি যা বলবেন তাই হবে। অরিত্রাণ পায়ের ওপর পা তুলে বলল, মেয়ের বাবাকে আপনি না আমি? আমি? তাহলে আমি সব হলাম কিভাবে? যাই হোক, আসল কথাটা আমি বলি। বিয়ে কবে হবে এটা আমি জানি না, তবে ছেলের সম্পর্কে আপনাদের ধারণা কেমন আমি জানতে চাই। রিমির বাবা ভয়ে ভয়ে বলল, ছেলে দেখতে ভালো। ছেলে দেখতে ভালো হলেই হয় না। রিমনের মালিকানায় 3টা ফ্যাক্টরি আছে, একটা বাড়ি আছে। গাড়ি কয়টা আছে সেটা জানা নেই। সে চাইলেই নিজের অফিসে বসতে পারে, তাই তাকে আপনাদের কম মনে হওয়ার কিছু নেই। কথাটা বলেই একটু পিছনে ঝুঁকে ওয়াসনাথের কানের কাছে ফিস ফিস করে বলল, ওই ছেলেটার আশেপাশে যাতে না দেখি পড়ি যা। হরিতান উঠে দাঁড়ালো। সাথে দাঁড়িয়ে পড়েছে সবাই। হরিতান কিছু না বলেই হন হন করে চলে গেল। রিমন বলল, ও যা বলেছে সব সত্য নয়, ওই সবই ওর দেওয়া। রিমির বাবা কিছু বলল না। সবাই আবার আলোচনায় বসেছে বিয়ের তারিখ নিয়ে। নোরা ওয়াসনাথের দিকে তাকিয়ে বলল, ভাই দেখলি কি তেজ, পুরাই আগুন। ওয়াসনাথ একটা চিমটি কেটে বলল, শাট আপ। নোরা হাসলো। হাসতে হাসতেই বলল, পোলা তো পোলা না, আগুনের ওই গোলা। ওয়াসনাথ চোখ পাকিয়ে তাকায়। বিয়ের তারিখ দেওয়া হয় 7 দিন। সূর্যের ঘনা রশ্মি ধীরে ধীরে মেঘের আড়ালেই ঢেকে যাচ্ছে। ওয়াসনাথ এত সময় চোখের উপরে হাত দিয়ে রেখেছে। সূর্যের কড়া কিরণ তার মুখে এসে পড়ছিল। এখন সেই সূর্য মেঘের আড়ালেই ডুব দিয়েছে। হঠাৎ করে বাতাস হচ্ছে তীব্র। অরিতান দাঁড়িয়ে আছে কদম গাছের নিচে। গাছ ভর্তি কদম।
বর্ষা মানেই হলুদ কদম। ওয়াসিনাত বেশ অভিজ্ঞ একটা ভাব নিয়ে হোয়াইট বোর্ডে অক্ষর লিখছে। আজ শুক্রবার বা অবসর সময় ওয়াসিনাত তার কুঞ্জ বাড়িতেই আসে। এটা এক প্রকার এতিমখানার সাথে বৃদ্ধাশ্রম। অনেকগুলো বাচ্চা আর কিছু বৃদ্ধা লোক থাকে এই বাড়িতে। অবসর সময়ে ওয়াসিনাত এই বাচ্চাদের পড়ায়। আজ তার কোথাও যাওয়ার নেই, তাই এখানেই আসা। অরিতান বুকে 2 হাত ভাঁজ করে গাছের গায়ে হেলান দেয়। ওয়াসিনাত এখনও তাকে দেখেইনি। বাতাস হচ্ছে তীব্র। হঠাৎ যেন আকাশে মেঘ করেছে। অরিতানের দৃষ্টি স্থির। সে তাকিয়ে আছে সামনের উজ্জ্বলন্ত ঝিজাবের অংশের দিকে। সে দেখছে, দৃষ্টি তার তীক্ষ্ণ, চোখ গভীর। ওয়াসিনাত হাত নিচে বুঝতে ব্যস্ত। বারবার পলক ফেলছে সে। ওয়াসিনাতের পাতলা ঠোঁটজোড়া অরিতানের কাছে ভারী অদ্ভুত লাগে। ওয়াসিনাত যখন হাসে, ঠোঁট দুটি মিলে ঠোঁটের কোনায় গর্ত হয়। সূর্যের তীর্যক আলোয় ওয়াসিনাতের গাল দুটি লাল হয়ে আছে। হঠাৎই বৃষ্টি শুরু হয়। সব বাচ্চারা দৌড়ে পালায়। ওয়াসিনাত হাসে, 2 হাত বৃষ্টির জমা করে। সে বৃষ্টি আবার নিচে মুখে ছুঁড়ে মারে। বাতাসের গতি বাড়ে। অরিতানের মাথায় উপরে কদম গাছ থেকে ঝরে পড়ে কয়েকটা কদম। অরিতান হাত বাড়িয়েই সেই কদম হাতে নেয়। ওয়াসিনাত ভেজার তালে হঠাৎ অরিতানকে দেখে চমকে ওঠে। কয়েক কদম এগিয়ে আসতে কাদায় পা ঢুকে পড়ে যেতে নেয়। অরিতান দ্রুত হেঁটে এসে 2 হাতে ওয়াসিনাতের কোমর জড়িয়ে তাকে উপর করে তুলে চোখ গরম করে বলে, দেখে চলাফেরা করতে পারো না, ডাফার একটা। ওয়াসিনাত ভারী অবাক হয়ে বলল, আপনি এখানে কেন? কেন আসতে পারি না? সেটা না, কিন্তু আপনি আসবেন বলেননি তো। অরিত্রাণ খান কাউকে বলে কিছু করে না। ওয়াসিনাত চোখ রাখে অরিত্রাণীর চোখে। বৃষ্টির পানি অরিত্রাণীর মুখ ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। লাল ঠোঁট ফ্যাকাশে হয়ে আছে। সবুজ চোখের ঘন পাপড়িতে পানি জমেছে। অরিত্রাণ চোখের পলক ফেলছে না। ওয়াসিনাতের পাটা আরও একটু বেঁকে যায়। অরিত্রাণের একটা হাত ওয়াসিনাতের পিঠে, বাকি হাত ওয়াসিনাতের বাঁকা কোমরের ভাঁজে। সেই হাতের মুঠোয় কদম। ওয়াসিনাত নিচে পড়ে যেতে নেয়। অরিত্রাণ কোমর চেপে পিঠের ওপরে হাতটি আরও টেনে নিজের দিকে নিয়ে আসে। অরিত্রাণের মুখের পানি ওয়াসিনাতের চোখ, নাক, গাল, ঠোঁটের উপরেই পড়ছে। ওয়াসিনাতের বুকের ধুকপুকানির শব্দ তীব্র হচ্ছে। বৃষ্টির পানিতে কাঁপছে শরীর। অরিত্রাণের ছোঁয়ায় যেন জাদু আছে। ছুঁয়ে দিলে বিদ্যুৎ খেলে যায় শরীরে। রঞ্জে রঞ্জে উত্তাপ ছড়িয়ে পড়ে। লাল হয় 2 গালের পাশ। ওয়াসিনাতের ঠোঁট কাঁপছে। ঠোঁট বেয়ে পড়ছে বৃষ্টির বর্ষণ। অরিত্রাণের দৃষ্টি গম্ভীর। ওয়াসিনাত অরিত্রাণের চাহনিতে অপ্রস্তুত হয়ে পড়ে। পা টেনে উঠাতে চায়, আবার পিছলে পড়ে। অরিত্রাণের আরও কাছে চলে যায়। অরিত্রাণ হাসে, কোমর 2 হাতে পেঁচিয়ে দাঁড় করিয়ে দেয়, কিন্তু ছাড়ে না। ওয়াসিনাত কাঁপা ঠোঁটে বলে, হঠাৎ এখানে কেন এলেন? অরিত্রাণ কিচ্ছু বলল না। সে তাকিয়ে আছে ওয়াসিনাতের ভিজে মুখের দিকে। স্বচ্ছ কাছের মতো মনে হচ্ছে তার। ওয়াসিনাত বলল, আজ নিয়ে 2 দিন কোথায় ছিলেন? অরিত্রাণ শীতল কণ্ঠে বলল, আমার কথা মনে পড়েছে বুঝি? ওয়াসিনাত অবাক হয়। ভাবি, মানুষটা কি মনের কথা পড়ে নিতে পারে, নাকি সত্যি চোখ পড়তে পারে? এটাও কি সম্ভব? অরিত্রাণ কোমরের হাতটা আরও শক্ত করে বলল, আমার কিন্তু খুব মনে পড়েছে, 2 দিন ঘুমাতে পারিনি। অরিত্রাণের শীতল কণ্ঠ। ওয়াসিনাতের চোখ ছোট হয়ে আসে। অরিত্রাণের চোখে চোখ রাখিয়ে ওয়াসিনাত। অরিত্রাণের চোখ কথা বলে। ওয়াসিনাত বড্ড অবাক হলো। সত্যিই তো, অরিত্রাণ যা মুখে বলছে তাই তার চোখের ভিতরে ভাসছে। চোখের মাঝে আকুলতা। না দেখার নাকি ঘুমের জন্য এমন লাগছে? ওয়াসিনাত বুঝল না। অনেক সময় নিয়ে ওয়াসিনাত অরিত্রাণের চোখের দিকে তাকিয়েই আছে। অরিত্রাণের দৃষ্টি স্থির নেই, চোখ ঘুরছে। ওয়াসিনাতের চোখে গালে ঠোঁট জোড়ায়। অরিত্রাণের মস্তিষ্ক ভার হচ্ছে। কিছু সময় আগে ও যে অস্থিরতা ছিল তা এখন নেই। এই কয়েক মুহূর্তে তার মনে হচ্ছে এই মেয়েটা শুধু তার নেশা না, মাদকতা না, জীবনের প্রাণ ভোবরায় রূপ নিচ্ছে। তারও একটু ফিল্মি ডায়লগ দিতে ইচ্ছে করছে। পড়ি যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সব অন্ধকার লাগে, সব এলোমেলো লাগে। তোমার বিরহে আমি যেমন কাতর হই, তোমার কাছে থাকলে অনেক নিষিদ্ধ ইচ্ছে এসে ভিড় জমায় মাথায়। ইচ্ছে হয় সব নিয়ম ভেঙে একটু নিষিদ্ধ ইচ্ছেগুলোতে ঝুঁকে পড়ি। অরিত্রাণ দীর্ঘশ্বাস নেয়। সেই শ্বাসের উত্তাপ এসে পড়ে ওয়াসিনাতের চোখে মুখে। কেঁপে ওঠে সে। চোখের পাতা নিভু নিভু তাকায় অরিত্রাণের দিকে।
ওয়াসিনাত একটা হাত তুলে অরিতানের চোখ ছুঁয়ে দেয়। অরিতান চোখ বুঝে। ওয়াসিনাত বিড় করে বলে, আপনার চোখ ছোড়া মারাত্মক। অরিতান হো হো করে হেসে ওঠে। গম্ভীর একটা দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার সবই মারাত্মক, কারণ আমি মানুষটাই মারাত্মক, সবারই একই কথা। ওয়াসিনাত চোখ মুখ কুচকে বলল, হুম, সবার মারাত্মক আর আমার মারাত্মক বলার মাঝে পার্থক্য আছে। অরিত্রাণীর ওয়াসিনাতের কোমর টেনে গাছের সাথে ঠেসে দাঁড়ায়। এক ভ্রু তুলে বলল, সেটা কিভাবে? ওয়াসিনাত কিচ্ছু বলে না, লজ্জায় মাথা নামিয়ে নেয়। বিড় করে বলে, আপনি মানুষটা আসলেই মারাত্মক। অরিত্রাণ হাসে। ওয়াসিনাত মাথা তুলে তাকায়। অরিত্রাণের চুল লেপটে আছে কপালে, গালের খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটে বিন্দু বিন্দু পানি, মোটা মোটা ভ্রু, চুলগুলো হালকা সোনালি। কাছ থেকে দেখলেই বোঝা যায় অরিত্রাণ ওয়াসিনাতকে হালকা ঝাঁকিয়ে ফেলে দিতে চায়। আচমকা এমন হওয়ায় ওয়াসিনাত ভয়ে পেয়ে যায়। অরিত্রাণের গলা দুই হাতে চাপটে জড়িয়ে নেয়। অরিত্রাণ শব্দ করে হাসে, নিজেও দুই হাতে ওয়াসিনাতকে জড়িয়ে উপরে তুলে নেয়। ওয়াসিনাত কয়েক সেকেন্ড লেগে যায় অরিত্রাণের কাণ্ড বুঝে উঠতে। ওয়াসিনাত রেগে অরিত্রাণের বুকে কয়েকটা ঘুষি দেয়। ঠোঁট উল্টে এসে বলল, আপনি কি পাগল? অরিত্রাণ ভ্রু নিচের দিকে নামিয়ে বলল, অবশ্যই, কেন তুমি জানো না? আমি কিভাবে জানবো? ওয়াসিনাতের ক্ষীর্ণ গলায় প্রশ্ন। অরিত্রাণ ওয়াসিনাতের মাথায় নিজের কপাল ঠেকায়। ওয়াসিনাত চোখ বড় করে বলল, কেউ চলে আসবে। আপনি এমন নির্লজ্জ কেন হয়ে যাচ্ছেন দিন দিন? ছি, নিচে নামেন। ওয়াসিনাতের বুকের ধক ধক শব্দ কানে আসছে অরিত্রাণের। তার সারা শরীর থরথর করে কাঁপছে। অরিত্রাণ এগুলো দেখে হাসে। ফিস করে এসে বলল, সব তো তোমার জন্য। আর প্রেমিক মানুষ নির্লজ্জ হয়, এটা সবার জানা। কেন তুমি জানো না? ওয়াসিনাতের মুখের পানি গড়িয়ে পড়ছে অরিত্রাণের চোখে মুখে। শ্বাস দ্রুত পড়ছে ওয়াসিনাতের, কম্পিত হচ্ছে ঠোঁট। বৃষ্টি হচ্ছে ঝুমধারে, ভালোবাসায় মাখামাখি হচ্ছে বৃষ্টিও। বৃষ্টির প্রতিটি বিন্দু বলছে, আজকের বৃষ্টি তোমাদের নামেই করলাম। ভালোবাসা নিজের রূপেই চলছে চোখে চোখে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, হৃৎপিণ্ডের শব্দে। ভালোবাসার বন্যা হয় না, কে বলেছে? এই তো চোখে চোখে হয় বর্ণনা। ভালোবাসা যেমন গভীর, এর বর্ণনাকারীও হতে হবে গভীর। আজ সেই বর্ণনাই হচ্ছে চোখে চোখে, হৃৎপিণ্ডের শব্দে, নিঃশ্বাসের উত্তাপে। অরিত্রাণ ওয়াসিনাতের পিঠ চেপে আর একটু কাছে নিয়ে আসে। মুখের একটু উপরে ওয়াসিনাতের মুখ, ছুঁই ছুঁই করছে ঠোঁট জোড়া। অরিত্রাণ গলার কণ্ঠে নেশা মিশিয়ে বলে, ভালোবাসি পরিজা। ওয়াসিনাত চোখ মেলে তাকায়। অরিত্রাণের চোখেও নেশা। এত নেশায় ডুবে ওয়াসিনাত মরেই যাবে বলে তার মনে হচ্ছে। কারো চোখের গভীরতা এত হয়। ওয়াসিনাত অরিত্রাণের টি শার্ট খামচে আছে। অরিত্রাণ কিছু সময় পরে ওয়াসিনাতকে নিজে নামিয়ে এক হাতে কোমর জড়িয়ে গাছে হেলান দেয়। বলে, আমার একটু নায়ক হতে ইচ্ছে করছে। ওয়াসিনাত কিছু বলল না, চোখ নিচের দিকে। অরিত্রাণ নিজেই বলল, নায়কের মতো বলতে ইচ্ছে করছে, তুমি আমার নিঃশ্বাসে রূপ নিয়েছো পরিজা। তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে তোমাকে একবার না দেখলে আমার দিন কাটে না, আমার সময় থমকে যায়। আমার শুধু তোমার আশেপাশে থাকতে ইচ্ছে করে। তোমার বাস্তব জীবনের নায়ক হতে চাই আমি। ওয়াসিনাত অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, আপনি তো দুদিন আমার সাথে দেখা না করেই ছিলেন। অরিত্রাণ হাসে, কিছুই বলে না। ওয়াসিনাত বুঝে নেয় অরিত্রাণ প্রতিদিনই তার বাসার সামনে যায়, সকাল বিকাল রাতে। মজিদ ভাই বলেছে, সেও দেখেছে। ওয়াসিনাত হাসে, ঠোঁট টিপে সে হাসি থামিয়ে বলে, এত ভালোবাসার কি দরকার? ওয়াসিনাতের দিকে ঝুঁকে অরিত্রাণ বলল, আমি তো ভালোবাসার কিছুই বুঝি না। ভালোবাসা নিজের থেকে এসে ধরা দেয়, শতরূপে ধরা দেয়। প্রতিবার বলে আমি তোমাকে চাই। তোমাকে কতটুকু ভালোবাসতে চাই জানি না, শুধু তুমি হলেই চলবে, আমার পাশে থাকো, এতেই হবে। এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকেই ভালোবাসি, 1000 বছর এমনভাবেই ভালোবাসতে চাই। অরিত্রাণের এক হাতে কদম দেখে ওয়াসিনাত বলল, আপনি গাছে উঠতে পারেন? অরিত্রাণ অবাক হয়ে বলল, গাছে আবার ওঠা যায় নাকি? গাছে না উঠে কদম পেলেন কই? অরিত্রাণ হাতের দিকে তাকিয়ে বলল, ও এগুলো আমার মাথায় পড়েছে। কি নাম এই ফুলের? ওয়াসিনাত হেসে ফেলে বললে, আপনি কদম ফুলের নাম জানেন না? না। ওয়াসিনাত অরিত্রাণের দিকে তাকায়। হলুদ টি শার্ট পরেছে। নিজের দিকে তাকিয়ে সে চমকে উঠে, তার গায়ে নীল জামা। ওয়াসিনাত খুশিতে লাফিয়ে বলল, আপনি হিমুর হলুদ পরেছেন আর আমি রূপার নীল, হাতে কদম, আকাশ জুড়ে বৃষ্টি। ওয়াও, একদম হিমু রূপার জুটি। অরিত্রাণ ভ্রু কুচকে বলল,
আমি হিমু না, অরিত্রাণ। আর তুমি ওয়াসু। এই হিমু রূপাকে কী সব এলোমেলো কথা। অরিত্রাণ কদমগুলো ছুঁড়ে দিতে চায়। ওয়াসনাত চেঁচিয়ে বলল, এই, আপনি কি করছেন? কদম ফেলে দিচ্ছেন কেন? অরিত্রাণ নাক কিঞ্চিত উঁচিয়ে বলল, এইটা কোনো ফুল হলো? আমার পছন্দ হলো না, তাই ফেলে দিচ্ছি। ওয়াসনাত মুখ ফুলিয়ে বলল, আমার খুব পছন্দের, একদম ফেলে দিবেন না। এগুলো দিয়ে সুন্দর করে প্রপোজ করেন, তাহলেই আমার নায়ক হতে পারবেন। ওয়াসনাত মনে মনে ভাবে, আচ্ছা হিমু কিভাবে প্রপোজ করেছে রূপাকে, নাকি করেইনি? হতেও পারে, যে পাগল ছেলে। ওয়াসনাত নিজে নিজেই হাসে। অরিত্রাণ ভ্রু কুঁচকে বলল, এত ভালো ভালো ফুল থাকতে এই ফুল দিয়ে প্রপোজ করব, কিন্তু কেন? নায়ক হতে চাইলে তো করতেই হবে, করেন। ওয়াসনাত মুখ ঘুরিয়ে বলল। অরিত্রাণ হাসলো সেই মুখ ঘুরানোও দেখে। তারপর বলল, আমি প্রপোজ করতে পারি না। মানে কি? আজকে না করলে আমি কিন্তু সত্যি অন্য নায়ক খুঁজে নিব। অরিত্রাণ ওয়াসনাতকে কোমর আরও চেপে বলল, এত সহজ? অরিত্রাণ হাসে। কোমর ছেড়ে সামনে হাঁটু গেড়ে বসে কাদার উপরে হাত বাড়িয়ে দেয় ওয়াসনাতের দিকে। হাত ভর্তি কদম, বৃষ্টি ভেজা শরীর,